ভেল অফ টেলস কোনো রকম বন্য প্রাণী শিকার বা হত্যাকে সমর্থন করে না বা সেগুলিকে প্রমোটও করে না। কাহিনীর লেখক অনেক সময় শুধুমাত্র পাঠকদের বিনোদনের উদ্দেশ্যে শিকারের দৃশ্য বর্ণনা করে থাকেন। ভেল অফ টেলসে আজ অ্যাম্ব্রোস বিয়েসের কাহিনী দ্য ড্যামড থিং। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্ট ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প দ্য ড্যামড থিং। টেবিলের উপর এক কোণে রাখা মোমবাতির মৃদু কম্পমান আলোয় একটা বইয়ের আকারের কিছু পড়ছেন একজন ব্যক্তি। বই বলা ভুল, ওটা আসলে একটা নোটবুক, পুরনো শতচ্ছিন্ন হয়ে আসা একটা পকেট নোটবুক। সেই নোটবুকে হাতের লেখা এমনই অস্পষ্ট আর পেঁচানো যে তা পড়তে রীতিমতো বেগ পেতে হচ্ছে পাঠককে। বারংবার পাতাগুলো তিনি তুলে ধরছেন মোমবাতি শিখার খুব কাছে, আর তার ফলে নোট বইয়ের ছায়ার আকারটা সহসা দানবের মতো আকারে বেড়ে উঠে ঢেকে ফেলছে প্রায় অর্ধেক ঘর। সে আলো আঁধারির রহস্যময় খেলা চলছে ঘরে উপস্থিত আরও কিছু মুখ আর শরীরের উপর। নোট বইয়ের পাঠক ব্যতীত ঘরে উপস্থিত আছেন আরও ৮ জন ব্যক্তি। তাদের প্রত্যেকেই পুরুষ। ৭ জন বসে আছেন দেওয়ালের ঠিক সামনে, দেওয়ালের দিকে পিঠ দিয়ে। সকলে নীরব, স্তব্ধ, চলৎ শক্তিরহিত। ঘরটা ছোট, ফলে টেবিলের থেকে দেওয়ালের দূরত্ব খুবই কম। হাত বাড়ালেই সেই ৭ জনের যে কেউ ছুঁয়ে ফেলতে পারবেন ৮ম ব্যক্তিকে। সেই ব্যক্তি এখন টেবিলের ওপর শায়িত, সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা, হাত দুটো ছড়িয়ে আছে দুদিকে। তিনি মৃত। নোট বইয়ের পাঠক পাঠ করছেন নীরবে, একটুও শব্দ না করে। উপস্থিত বাকিরাও কোনো কথা বলছেন না, ফলে ঘরের নীরবতা ক্রমশই গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। সকলেই যেন রুদ্ধশ্বাসে কিছু একটা ঘটার জন্য অপেক্ষা করছেন। শব্দ বলতে যেটুকু শোনা যাচ্ছে তা ভেসে আসছে ছোট্ট একটা খুপড়ি জানালা দিয়ে। বাইরের বন্য প্রকৃতির শব্দ, দূর থেকে ভেসে আসা কয়োটের ডাক, বৃক্ষে ঝোপে আত্মগোপন করে থাকা ঝিঝির ডানার শব্দ, রাত চড়া পাখিদের চমকে দেওয়া ডাক, যা দিবাছর পাখিদের ডাকের থেকে সম্পূর্ণ ভিন্ন। গুবড়ে পোকার মন্দ্র অথচ একটানা ধ্বনি। সমস্ত ধ্বনি যেন সমবেত সঙ্গীতের মতন একসাথে বেড়ে উঠছে, আবার সহসা থমকে ফিরিয়ে আনছে নীরবতা। খানিক্ষণ কি শোনার জন্য যেন অপেক্ষা করছে, তারপর ফের বেড়ে উঠছে। বাইরের এই নৈসর্গিক কলতানে অবশ্য ঘরে উপস্থিত ব্যক্তিবর্গের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার কারণ মূলত দুটো। প্রথমত, এরা সকলেই ঘোরতর বাস্তববাদী মানুষ। প্রকৃতি বীক্ষণের মতো অলস কাজে তাদের রুচি নেই। দ্বিতীয়ত, এই মুহূর্তে তাদের মনোসংযোগ একাগ্রভাবে নিবদ্ধ হয়ে আছে ঘরে ঘটতে থাকা প্রত্যেকটা ঘটনার প্রতি। এরা প্রত্যেকেই স্থানীয় মানুষ, কেউ চাষি, কেউ বা পেশায় কাঠুরে, সকলেই শুধুমাত্র নোট বইয়ের পাঠক ব্যতীত। এই ব্যক্তির ব্যক্তিত্ব ও হাবভাব বাকিদের থেকে একেবারেই আলাদা। তার পোশাক আশাক থেকে চালচলন সবকিছুই যেন বর্তমান পরিবেশের সাথে অত্যন্ত মানানসই। মনে হয় এমন পরিবেশে তিনি নিত্যদিন কাটান, বারে বারে ফিরে যান। তবে হ্যাঁ, তাই বলে এমন নয় যে তার সাথে বাকিদের কোনো সাদৃশ্যই নেই। ভদ্রলোকের পরনের কোটটা খুব একটা দামি কাপড়ের তৈরি নয়, পায়ের জুতো শহুরের নামি ব্র্যান্ডের নয়, এমনকি পাশে মেঝের ওপর নামিয়ে রাখা টুপিটাও একেবারে সস্তার কাপড়ের তৈরি। পার্থক্যটা যেখানে
তা হল তার পরিশীলিত সাজগোজের ধরন এবং গুরুগম্ভীর ব্যক্তিত্ব। তার হাবে ভাবে একটা ভারী বিজ্ঞ ভাব আছে। গোটা ঘরটায় তিনিই মধ্যমণি। সেটা হওয়াই স্বাভাবিক, কারণ তিনি হলেন করোনার, অর্থাৎ ইনকোয়েস্ট বা প্রাথমিক তদন্তের মৃতদেহ পরীক্ষক। সেই পেশাগত কারণেই ওই অস্পষ্ট হস্তাক্ষরে লেখা নোটবইখানা তাকে পড়তে হচ্ছে। সেটা আসলে পাওয়া গেছে ওই মৃত ব্যক্তির যাবতীয় জিনিসপত্রের মধ্যে। এই মুহূর্তে যে ঘরে সকলে বসে আছেন সেটা আসলে ওই মৃত ব্যক্তিরই কেবিন। এখানেই হবে মৃত্যুর প্রাথমিক তদন্ত বা ইনকোয়েস্ট। পড়া শেষ করে নোটবুকটা নিজের কোটের ব্রেস্ট পকেটে ঢুকিয়ে রাখলেন করোনা। আর ঠিক সেই মুহূর্তেই সদর দরজা খুলে ঘরের ভেতর ঢুকে এলেন এক তরুণ। দেখেই স্পষ্ট বোঝা যায় ইনি এই পার্বত্য অঞ্চলের স্থানীয় মানুষ নন। তাঁর সমগ্র সত্তায় শহুরে শৌখিনতার ছাপ, যদিও এই মুহূর্তে তাঁর পোশাক পরিচ্ছদ মলিন, ধুলোময়। দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত তিনি। দীর্ঘ পথ ঘোড়ায় চড়ে পাড়ি দিয়ে তিনি এসেছেন শুধুমাত্র এই ইনকোয়েস্টে হাজিরা দেবেন বলে। করোনার তাকে দেখে সামান্য মাথা নাড়লেন। বাকিরা ভাবলেশহীন। করোনার এবার বললেন, আমরা সকলে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। গোটা কাজটা আজ রাতের মধ্যেই শেষ করতে হবে। তরুণ ব্যক্তি মৃদু হাসলেন, বললেন, আপনাদের এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আমি একান্তই ক্ষমা প্রার্থী। আমাকে একটু অন্যত্র যেতে হয়েছিল। আপনার নির্দেশ অমান্য করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আসলে আমার অভিজ্ঞতার কথা লিখে একটি সংবাদপত্রের অফিসে জমা দিতে গিয়েছিলাম। সেই কাহিনী আজ এখানে আপনার সামনে বলবো। এবার করোনারও প্রত্যুত্তরে হাসলেন, বললেন, আশা রাখি আপনার সংবাদপত্রের কাহিনী আর এখানে সত্যের শপথ নিয়ে বলা কাহিনীর মধ্যে যথেষ্ট পার্থক্য থাকবে। করোনারের বক্রোক্তি বুঝতে বিশেষ অসুবিধে হলো না তরুণ ব্যক্তির। অসন্তোষের কণ্ঠে তিনি বললেন, সে আপনি যা ইচ্ছা তা ভাবতেই পারেন স্যার। যা আমি কাগজে পাঠিয়েছি তার একটি গোটা কপি আমার কাছে আছে। চাইলে আপনি নিজেই সেটা দেখে নিতে পারেন। তবে একটা কথা আপনাকে স্পষ্টভাবে জানিয়ে রাখি, সংবাদপত্রে আমার লেখাটা কোনো খবর হিসেবে পাঠানো হয়নি, বরং পাঠানো হয়েছে একটি কাল্পনিক কাহিনী হিসাবে। আমি পেশায় একজন লেখক। হ্যাঁ, সেই লেখায় অনেক অবিশ্বাস্য উপাদান আছে, তবে তবে এখানে সাক্ষী দেবার সময় তার কিছু অংশ প্রয়োজন হতেই পারে। কিন্তু আপনি তো নিজেই বলছেন যে সেই কাহিনী অবিশ্বাস্য। কিছু বিষয়, পুরো কাহিনীটা নয়। আর সেই সত্য অংশটুকুই আমি এখানে তুলে ধরতে চাই। আর যদি আমি শপথ করে তা বলি, তাহলে নিশ্চয়ই সেই বিবৃতি গ্রহণ করতে আপনার কোনো অসুবিধা থাকবে না। করোনার খানিকক্ষণ নীরব রইলেন। তার দৃষ্টি ঘরের মেঝের দিকে নিবদ্ধ। ঘরে উপস্থিত বাকিরা নিজেদের মধ্যে চাপা স্বরে ফিসফিস করে কথা বলছেন, যদিও তাদের কারো দৃষ্টি সেই টেবিলে শায়িত মৃতদেহের দিক থেকে একবারের জন্যেও সরছে না। এবার করোনার মেঝের থেকে দৃষ্টি তুললেন, বললেন, বেশ, তবে ইনকোয়েস্ট পুনরায় শুরু করা যাক। উপস্থিত বাকি সকলে মাথার টুপি খুললেন। তরুণ সাক্ষী এসে দাঁড়ালেন টেবিলের এক পাশে। তার দিকে পবিত্র বাইবেল এগিয়ে দিয়ে করোনার বললেন, নিন, এই পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যা বলিব না। বেশ, আপনার নাম? উইলিয়াম হার্কার। বয়স? 27। এই যে মৃত ব্যক্তি মিস্টার হিউ মর্গান, একে আপনি চিনতেন? আগে হ্যাঁ। তার মৃত্যুর সময় আপনি তার সাথেই ছিলেন? কাছাকাছি ছিলাম। কিরকম? মানে আমি বলতে চাইছি যে আপনি কি কারণে বা উদ্দেশ্যে সেখানে এসেছিলেন? আমাকে তিনি আমন্ত্রণ করেছিলেন তার এই বাড়িতে এসে দিন কতক কাটিয়ে যাবার জন্য। ওই একসাথে শিকার করা হবে, মাছ ধরা হবে, এই আর কি। মানে দুই বন্ধুতে ছুটি কাটানো। তাছাড়া আমার অবশ্য আরও একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য?
আপনাকে তো একটু আগে বললাম যে আমি একজন লেখক। কিছুদিন ধরে একটা উপন্যাস লেখার পরিকল্পনা করছিলাম। সেই উপন্যাসের একটা চরিত্র হিসাবে মর্গানকে মডেল করেছিলাম। ভেবেছিলাম এখানে থেকে কয়েকদিন তার আচার ব্যবহার, জীবনযাত্রার ধরন ইত্যাদি ভালো করে স্টাডি করব। আমিও মাঝে মাঝে উপন্যাস পড়ি। ধন্যবাদ। উপন্যাস পড়ি ইন জেনারেল, আপনার লেখা উপন্যাস নয়। ঘরে উপস্থিত জুরি মেম্বারদের মধ্যে হাসির রোল উঠল। ঘরের গম্ভীর পরিস্থিতির মধ্যে সেই হাসি কেমন যেন অস্বাভাবিক লাগছিল। এ যেন যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে সৈনিকদের হঠাৎ অট্টহাস্য করে ওঠার মতন। মৃত্যুর অন্ধকারে জীবন ঝলসে ওঠে সেই এক মুহূর্ত। করোনার এবার বললেন, এই ব্যক্তির মৃত্যু ও মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে আপনি যা জানেন তা বিশদে বলুন। আপনার কাছে যা লেখা বা নোটস যা কিছু আছে সেগুলো আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। করোনারের নির্দেশ অনুধাবন করলেন তরুণ সাক্ষী মিস্টার হাকার। কোটের পকেট থেকে একটা পাণ্ডুলিপি বার করে এনে সেটা মেলে ধরলেন মোমবাতির আলোয়। পাতা উল্টে সেই বিশেষ অংশটা বার করে তিনি পড়তে আরম্ভ করলেন। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখনও সূর্য ভালো করে ওঠেনি। পাখি শিকারে বেরিয়েছি আমরা। প্রত্যেকের হাতে একটা করে শটগান, আর মর্গানের পোষা কুকুরটা রয়েছে আমাদের সাথে। দূরে একটা টিলা দেখিয়ে মর্গান বলল, ওদিকটায় গেলেই নাকি অনেক বেশি ভালো শিকার পাওয়া যাবে। ঘন স্যাপারেল ঝোপ ভেঙে সেদিকে এগোলাম আমরা। টিলাটা পার হতেই দেখলাম উন্মুক্ত এক প্রান্তর, একেবারে দিগন্ত পর্যন্ত বিস্তৃত। সেখানে ওটের ক্ষেত। মর্গান আমার থেকে কয়েক হাত আগে হাঁটছিল। এমন সময় হঠাৎ ডান দিকে বেশ খানিকটা দূরে ঝোপের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন শুরু হলো। মনে হলো কোনো একটা জানোয়ার দ্রুত বেগে সেই ঝোপের মধ্যে দিয়ে ছুটছে। আলোড়নের প্রাবল্য দেখে মনে হচ্ছে জানোয়ারটা যার পর নাই উত্তেজিত। আমি বললাম, এই রে, মনে হচ্ছে বেশ বড় সড়ো একটা হরিণ। আমাদের পায়ের শব্দ পেয়ে চমকে গেছে। ইস, সাথে একটা রাইফেল থাকলে ভালো হতো। মর্গান কোনো উত্তর দিল না। থমকে দাঁড়িয়ে পড়ে এক দৃষ্টে ও চেয়ে আছে সেই আলোড়িত ঝোপের দিকে। মুখে কোনো কথা না বললেও দেখলাম সে শটগানের দুটো ব্যারেলেই টোটা ভরল। তারপর সেটা উঁচিয়ে ধরল সেই ঝোপের দিকে, যেন যে কোনো মুহূর্তে বেগতিক দেখলেই গুলি ছুঁড়বে। দেখলাম ওর চোখে মুখে আতঙ্ক আর উত্তেজনার ছাপ। আমার বেশ অবাক লাগলো। সব সময় দেখে এসেছি অনেক বিপদের বা সমস্যার মধ্যে পড়েও মর্গান মাথা ঠান্ডা রাখে, তবে আজ কি হলো ওর? আমি বলে উঠলাম, ওফ, কাম অন মর্গান, তুমি ওই পাখি মারা শটগান দিয়ে কি হরিণ শিকার করবে? আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মর্গান কিন্তু এবারেও কোনো উত্তর দিল না, শুধু একবার মুখ ফিরিয়ে চাইল আমার দিকে। সে মুখের দিকে তাকিয়ে আমি সত্যিই ঘাবড়ে গেলাম। শুধু ওর দৃষ্টি নয়, বরং মুখের প্রতিটা পেশি, শিরায় উপশিরায় আতঙ্কের ছাপ স্পষ্ট। এবার বুঝলাম ব্যাপারটা যা ভাবছি তার থেকেও অনেক বেশি গুরুতর। তাহলে কি কোনো হরিণ নয়, ভালুক? আমি এগিয়ে এসে মর্গানের পাশে দাঁড়ালাম। আমার শটগানটাতেও গুলি ভরে নিলাম। এমন সময় যেমন হঠাৎ করে ঝোপের আলোড়নটা শুরু হয়েছিল, ঠিক তেমনি ভাবেই সহসা সেটা থেমে গেল। চারপাশে নেমে এলো একটা থমথমে নীরবতা। কিন্তু মর্গানের চোখ দেখলাম এখনো সেই একই দিকে স্থির। আমি জিজ্ঞেস করলাম, কি ওটা মর্গান? হোয়াট দ্য ডেভিল ইজ ইট? দ্যাট ড্যাম থিং, সেই ভয়ানক জিনিসটা। আমার দিকে মুখ না ফিরিয়েই কম্পিত কণ্ঠে উত্তর দিল মর্গান। দেখলাম ওর সারা শরীর উত্তেজনায়
থরথর করে কাঁপছে। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু ঠিক তখনই একটা আশ্চর্য ব্যাপার চোখে পড়ল আমার। ঝোপের মধ্যে আবারও আলোড়ন শুরু হয়েছে, কিন্তু কিন্তু এবার সেটা এক জায়গায় স্থির নেই, সেটা ক্রমশ সরে আসছে আমাদের দিকে। বিষয়টা ঠিক ঠিক বলে বোঝানো মুশকিল। মনে হচ্ছে যেন একটা ভারী হাওয়ার চাপে ঝোপগুলো নুইয়ে পড়ছে। কিন্তু হাওয়ায় নুইয়ে পড়া ঝোপ তো আবার পরক্ষণেই মাথা তুলে দাঁড়ায়। এখানে সেটা হচ্ছে না। নুইয়ে পড়া ঝোপ দুমড়ে পড়ে থাকছে মাটির ওপরেই, যেন ভারী অদৃশ্য কিছু একটা সেই ঝোপ ঝাড় পায়ে দোলে শটান এগিয়ে আসছে আমাদেরই দিকে। জীবনে এমন ঘটনা আমি আগে কোনোদিন প্রত্যক্ষ করিনি। তবে তবে বিশ্বাস করুন, বুকের মধ্যে উত্তেজনা বেড়ে উঠলেও আমি কিন্তু ভয় পেলাম না। একবার মনে হলো চোখের ভুল দেখছি। ছোটবেলায় কুয়াশার মধ্যে জানালা দিয়ে একটা গাছকে যেমন অনেকগুলো গাছ ভেবে ভুল দেখতাম, খানিকটা সেরকমই হবে। কিন্তু মনকে বোঝাতে পারলাম না। এখানে না আছে কোনো কুয়াশা, না আছে আলো আঁধারি। স্পষ্ট দিনের আলোয় যা দেখতে পাচ্ছি তা কখনোই স্বাভাবিক হতে পারে না। পাশ ফিরে দেখলাম আমার সঙ্গীর মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। পরক্ষণেই সে বন্দুকটা উঁচিয়ে ধরল সেই দিকে আর দুটো গুলি ফায়ার করল। নিমেষে বন্দুকের ধোঁয়া আর ক্ষেতের ধুলোয় ঢেকে গেল চারপাশ। আর সেই ধুলো ধোঁয়ায় আচ্ছন্ন দৃশ্যপটের মধ্যে থেকেই ভেসে এলো একটা ভয়ানক চিৎকার। মনে হলো কোনো বন্য জন্তুর গর্জন, কিন্তু কোন জানোয়ার সেটা বুঝে উঠতে পারলাম না। ওদিকে মর্গান তার হাতের বন্দুক মাটিতে ফেলে প্রাণপণে ছুট দিল উল্টো দিকে। শটগানে গুলি ভরতে যা সময় লাগে তার হাতে নেই। আর ঠিক সেই একই মুহূর্তে আমার সাথে একটা ঘটনা ঘটল। আমি বন্দুক ছোঁড়ার ঠিক আগেই কিছু একটার প্রবল ধাক্কায় ছিটকে পড়লাম প্রায় হাত পাঁচেক দূরে। বললে বিশ্বাস করবেন না, মনে হলো একটা নরম কিন্তু ভীষণ ভারী কিছু দিয়ে আমাকে সজোরে আঘাত করা হয়েছে। অথচ ধোঁয়ার মধ্যে কিছুই দেখতে পাইনি আমি। আমার হাতের বন্দুকটাও ছিটকে পড়েছে বেশ খানিকটা দূরে। আমি মাটি থেকে উঠে সেটা কুড়োবার আগেই কানে ভেসে এলো মর্গানের আর্তনাদ। একেবারে যাকে বলে মরণ আর্তনাদ। আর সেই চিৎকারের সাথে ভেসে আসছে আরো একটা জান্তব চিৎকার। কুকুর বা নেকড়েরা মারপিট করার সময় যেমন আওয়াজ করে, যাকে আমরা বলি গ্রাউলিং, অনেকটা সেই রকম। আমি কোনো মতে উঠে বন্দুক নিয়ে সেই আওয়াজ লক্ষ্য করে ছুটলাম। কিন্তু কিছু দূর যাবার পরেই আমি থমকে দাঁড়ালাম। কি দেখছি আমি? ঈশ্বর রক্ষা করুন! এখনো সেই দৃশ্যের কথা ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। দেখতে পেলাম সামনে আন্দাজ 15-20 হাত মতো দূরে মাটির উপর হাঁটু গেড়ে বসে আছে মর্গান। কিন্তু স্থিরভাবে নয়, হাত দুটো সামনের দিকে প্রসারিত। ও যেন মুঠো করে ধরে আছে একটা অদৃশ্য কিছু। ওর বাঁ হাতটা আমি দেখতে পাচ্ছি না, সেটা যেন ঢাকা পড়েছে অদৃশ্য অথচ স্বচ্ছ কিছুর আড়ালে। মর্গানের ঘাড়টা হেলে আছে পিছন দিকে। ও যেমন অদৃশ্য কিছুকে ধরে আছে হাতের মুঠোয়, ঠিক তেমনি সেই অদৃশ্য অস্তিত্ব ওর ঘাড়টা চেপে ধরেছে, যেন হাওয়ার সাথে মল্লযুদ্ধ করছে ও। কথাগুলো লিখতে বা বলতে এতখানি সময় লাগছে বটে, কিন্তু ঘটনাগুলো ঘটেছিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। মর্গানের শরীরটা ভয়ানকভাবে দুলছে, সমানে চিৎকার করছে ও, বর্ষণ করছে অশ্রাব্য গালাগাল। আর সেই চিৎকার ছাপিয়ে শোনা যাচ্ছে সেই জান্তব গর্জন। অথচ আমি মর্গান ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে না। তবে এটুকু বলতে পারি যে ওরকম ডাক বা গর্জন
আমি আমি ইতিপূর্বে অন্য কোনো প্রাণীর কণ্ঠে শুনিনি। কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেও নিজেকে সামলালাম আমি। তারপর ছুটলাম মর্গানকে সাহায্য করতে, কিন্তু কিন্তু আমি ওর কাছে পৌঁছবার আগেই মাটিতে লুটিয়ে পড়ল মর্গান। যখন আমি কাছে পৌঁছলাম ততক্ষণে ওর শরীর নিথর হয়ে গেছে। সমস্ত শব্দ থেমে গিয়ে নেমে এসেছে নিস্তব্ধতা। কিন্তু কিন্তু সেই নৈঃশব্দে কেমন যেন একটা ঝিম ধরানো আতঙ্ক অনুভব করতে পারছি আমি। আবার সরসর করে একটা শব্দ উঠল। আমি চমকে চাইলাম পাশের ঝোপের দিকে। আবারও সেই আলোড়ন আর অদৃশ্য কিছুর ঝোপ পাড়িয়ে এগিয়ে যাওয়া, শুধু এবার সেই গতি উল্টো দিকে। কিছু একটা ক্রমশ চলে যাচ্ছে দূর থেকে দূরে। সেটা হারিয়ে গেল দূরে অরণ্যের মধ্যে। বিহ্বল দৃষ্টিতে সেদিকে চেয়ে আমি বসে রইলাম আমার বন্ধুর মৃতদেহের পাশে। চেয়ার ছেড়ে উঠে করোনার এসে দাঁড়ালেন মৃতদেহের ঠিক পাশে। একটা কোণা ধরে টেনে মৃতদেহের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলেন তিনি। দেহটা সম্পূর্ণ উন্মুক্ত, আবরণহীন, কিন্তু সর্বাঙ্গে নীলচে কালশিটের দাগ। কোথাও কোথাও গভীর ক্ষত আর ছড়ে যাবার চিহ্ন। কিছু অংশে চামড়া মাংস যেন ছিঁড়ে তুলে নেওয়া হয়েছে। তবে সবথেকে বীভৎস দৃশ্যটা প্রত্যক্ষ করা সকলের বাকি ছিল। মৃতদেহের গলার ওপর একটা রুমাল চাপা দেওয়া ছিল। করোনার এবার সেটা সরাতেই ঘরে উপস্থিত সকলে শিউরে উঠলেন। বিশেষ করে জুরি মেম্বাররা, যারা একদম কাছে ছিলেন, মুখ ফিরিয়ে নিলেন। হার্কার ছুটে গিয়ে জানালা দিয়ে বাইরে মাথা বের করে দাঁড়ালেন। রীতিমতো অসুস্থ বোধ করছেন তিনি। বিবমিশা ছেয়ে আসছে সারা শরীর জুড়ে। যেখানে কণ্ঠ থাকার কথা সেখানে বলতে গেলে আর কিছুই অবশিষ্ট নেই। করোনার এবার পুনরায় রুমাল চাপা দিয়ে দিলেন সেখানে। তারপর ঘরের এক কোনায় গিয়ে সেখানে রাখা একটা জামা কাপড়ের গাদার থেকে একটা একটা করে পোশাক তুলে পরীক্ষা করতে লাগলেন। পোশাক বলতে পোশাকের টুকরো বলাই ভালো। সবগুলোই শতচ্ছিন্ন, রক্তে মাখামাখি। জুরির সদস্যরা আর বিশেষ কিছু খুঁটিয়ে পরীক্ষা করার কোনো আগ্রহ দেখালেন না, কারণ তাঁরা এই সব কিছু ইতিমধ্যেই দেখেছেন। তাঁদের কাছে নতুন বলতে এখন শুধুমাত্র মিস্টার উইলিয়াম হার্কারের সাক্ষ্য। করোনার এবার বললেন, জেন্টলম্যান, আমাদের কাছে আর কোনো সাক্ষ্য প্রমাণ নেই। আপনাদের কি করণীয় তা তো আপনারা জানেনই। যদি সাক্ষীর উদ্দেশ্যে আপনাদের কোনো প্রশ্ন না থাকে, তবে আপনারা বাইরে গিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের ভার্ডিক্ট বা সিদ্ধান্ত স্থির করতে পারেন। জুরির মুখপাত্র উঠে দাঁড়ালেন। একজন বছর 60-এর লম্বা ভদ্রলোক, পোশাক আশাক গ্রাম্য ধরনের। তিনি বললেন, সাক্ষীর উদ্দেশ্যে আমাদের একটাই প্রশ্ন আছে করোনা সাহেব। আমরা জানতে চাই তিনি কোন পাগলাগারদ থেকে পালিয়ে এখানে সাক্ষ্য দিতে এসেছেন। ঘরের মধ্যে এমন গম্ভীর অবস্থাতেও হাসির রোল উঠল। করোনার হার্কারের দিকে ফিরে শ্লেষের সুরে প্রশ্ন করলেন, বলুন মিস্টার হার্কার, আপনি কোন পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন? হার্কারের মুখ অপমানে লাল হয়ে উঠল, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। জুরির সদস্যরা এবার উঠে ঘরের বাইরে চলে গেলেন। হার্কার এবার করোনারের উদ্দেশ্যে বললেন, স্যার, আশা করি আমাকে যথেষ্ট অপমান করা হয়ে গেছে। এবার কি তবে আমি যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন। হার্কার বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে দরজার হাতল ধরে তিনি একবার থমকে দাঁড়ালেন। তার অন্তরের লেখক সত্তা হঠাৎ জাগ্রত হয়ে উঠেছে। বেড়ে উঠছে তার কৌতূহল। সেই কৌতূহল ব্যক্তিগত আত্মসম্মান বোধের থেকেও অনেক বেশি অমোঘ। ঘুরে দাঁড়িয়ে হার্কার বললেন, বলছিলাম, আপনার হাতের ওই নোটবুকটা, ওটা মর্গানের পার্সোনাল ডায়েরি।
ওর কাছে দেখেছি। মনে হচ্ছে ওতে এমন কিছু লেখা আছে যা পড়ে আপনি রীতিমতো আকৃষ্ট হয়েছেন। দেখলাম আমি সাক্ষ্য দেবার সময়ও আপনি ওটা পড়ছেন। আচ্ছা, আমি কি ওটা একবার দেখতে পারি? মানে ওই আমার পাঠকরা। আগে না, এটা আপনাকে দেখানো যাবে না। এতে মৃত ব্যক্তি তার মৃত্যুর কয়েকদিন আগের অভিজ্ঞতার কথা লিখেছেন, তাই এটা তদন্তের তথ্য প্রমাণাদির বিশেষ অংশ। কথাটা বলে ডায়েরিটা নিজের কোটের পকেটে ঢুকিয়ে রাখলেন করোনা। আপনি আসতে পারেন। আর কোনো উচ্চবাচ্য না করে হার্কার বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। তিনি বেরিয়ে যাওয়ার প্রায় সাথে সাথেই জিউরির সদস্যরা পুনঃপ্রবেশ করলেন। সকলে এসে নীরবে দাঁড়ালেন মৃতদেহের টেবিলের পাশে। টেবিলের যেদিকে মোমবাতিটা রাখা সেই দিকে একটা চেয়ার টেনে বসলেন সেই মুখপাত্র ভদ্রলোক। পকেট থেকে বের করে আনলেন এক টুকরো কাগজ আর একটা পেন্সিল। তারপর মোমবাতির আলোয় সেই কাগজে যেন খানিক কষ্ট করেই লিখলেন তাঁদের ভার্ডিক্ট বা সিদ্ধান্ত। বাকিরা সকলে নিচে এক এক করে সই করলেন। কাগজের টুকরোটা তুলে দেওয়া হলো করোনারের হাতে। তাতে লেখা, আমরা এই মামলার জিউরি মেম্বাররা আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে মৃত ব্যক্তি অপহত হয়েছেন কোনো এক পাহাড়ি সিংহের আক্রমণে। তবে আমাদের মধ্যেই কিছু জনের মত যে এই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অতএব মৃত্যুর কারণ উভয়ই হতে পারে। হিউ মর্গানের ডায়েরিটা অবশ্য শেষ পর্যন্ত প্রমাণ হিসেবে পেশ করা হয়নি, যদিও সেই ডায়েরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর কিছু এন্ট্রি ছিল, তবুও নয়। সম্ভবত করোনার ভেবেছিলেন সেখানে লেখা কথাগুলো জিউরির কাছে কোনোভাবেই বিশ্বাসযোগ্য হবে না, আর বিশ্বাস করলেও তাতে লাভটা কি হতো? মৃত মানুষ তো আর ফিরে আসবে না, আর হত্যা রহস্যের কিনারা হওয়ারও আর কোনো সম্ভাবনা নেই। মাঝখান থেকে অযথা বিভ্রান্তির সৃষ্টি হবে। তবে সেই ডায়েরির লেখা বা লেখার অংশগুলো পাঠক বা শ্রোতার সামনে তুলে ধরতে কোনো বাধা নেই। একেবারে প্রথম এন্ট্রির তারিখ জানার কোনো উপায় নেই, কারণ সেই পাতার ওপরের অংশটা ছেঁড়া। বাদবাকি যা আছে তা রীতিমতো অদ্ভুত এবং অবিশ্বাস্য। সেটাই সরাসরি এখানে তুলে ধরা হলো। দেখলাম সে বারবার জায়গাটাকে অর্ধবৃত্তাকারে পাক দিচ্ছে আর প্রাণপণে ডাকছে। ওর দৃষ্টি কিন্তু সব সময় সেই বৃত্ত বা অর্ধবৃত্তের কেন্দ্রের দিকে। তারপর হঠাৎ তীর বেগে ছুটে ও একটা ঝোপের মধ্যে হারিয়ে গেল। কি ব্যাপার? আমার কুকুরটা কি পাগল হয়ে গেল নাকি? প্রথম প্রথম এমনটাই মনে হয়েছিল, কিন্তু তারপর যখন ও ফিরে এলো এবং বাড়ি ফেরার পথে বা বাড়ি ফেরার পরেও ওর আচরণে কোনো অস্বাভাবিকত্ব দেখলাম না, তখন মনে একটা খটকা লাগলো। শুধুমাত্র বকা খাওয়ার ভয়ে নিজের অস্বস্তি ঢেকে রাখার স্বভাব মানুষের থাকতে পারে, কুকুরের নয়। তাহলে ও কি কিছু দেখেছিল যা আমি দেখতে পাইনি? কুকুর কি গন্ধ শুকে দেখতেও পায়? কোনো কিছুর গন্ধ পাওয়ার সাথে সাথে ওদের মস্তিষ্কে কি একটা ছায়া ছায়া অবয়ব তৈরি হয়? 2রা সেপ্টেম্বর। গতকাল রাতে বাড়ির বারান্দায় বসে তারা ভরা আকাশের অপরূপ দৃশ্যপটের দিকে চেয়েছিলাম। ঠিক সেই সময় একটা উদ্ভট ঘটনা ঘটল। হঠাৎ দেখলাম বাঁ দিক থেকে ডান দিকে তারাগুলো যেন মুছে যাচ্ছে। আমি চমকে নড়ে চড়ে বসলাম। পর মুহূর্তেই দেখলাম সেগুলো আবার ফুটে উঠছে, ঠিক ঠিক সেই রকম বাঁ দিক থেকে ডান দিকে। জানি না ঠিক বোঝাতে পারছি কিনা, কিছু একটা যেন তারা ভরা আকাশ আর আমার দৃষ্টির মাঝে এসে পড়েছিল কয়েক মুহূর্তের জন্য। অথচ সেই জিনিসটাকে আমি দেখতে পাইনি, শুধু তার আড়ালে ক্ষণিকের জন্য ঢেকে গেছিল তারারা। কিছু একটা উফ,
ব্যাপারটা ভালো লাগছে না আমার। এরপর বেশ কিছু সপ্তাহে কোনো এন্ট্রি নেই। তাছাড়া 3টে পৃষ্ঠা ছিঁড়ে নেওয়া হয়েছে। তারপর আবার এন্ট্রি। 27শে সেপ্টেম্বর ওটা আবারও এখানে এসেছিল। প্রতিদিন তার উপস্থিতির প্রমাণ পাচ্ছি আমি। গতকাল রাতেও ওঁত পেতে বন্দুক হাতে বসেছিলাম, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। এদিকে সকালেই দেখলাম মাটিতে টাটকা পায়ের ছাপ, ঠিক আগের মতো। তাহলে কেন আমি কাউকে দেখতে পেলাম না? হলফ করে বলতে পারি আমি একবারের জন্যও ঘুমিয়ে পড়িনি। আর সত্যি বলতে এসব আজব কাণ্ড কারখানা শুরু হবার পর থেকে আমি একদিনের জন্যও দু চোখের পাতা এক করতে পারিনি। এমনিভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। বা কে বলতে পারে, হয়তো ইতিমধ্যে পাগল হয়েও গিয়েছি। 3রা অক্টোবর, আমি কোথাও যাব না। ওটা কিছুতেই আমাকে তাড়াতে পারবে না। এটা আমার বাড়ি, আমার জমি। আমি কাপুরুষ নই, আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর কাপুরুষদের ঘৃণা করেন। 5ই অক্টোবর, আমি আর এসব সহ্য করতে পারছি না। বন্ধু হারকারকে বলেছি কটা দিন আমার সাথে এখানে এসে কাটিয়ে যেতে। ও খুব ঠান্ডা মাথার মানুষ, ওকে সব কথা বলবো ভাবছি। ওর প্রতিক্রিয়া দেখেই বুঝতে পারবো যে ও আমাকে পাগল ভাবছে কিনা। 7ই অক্টোবর, মনে হচ্ছে এই বিচিত্র রহস্যের একটা উত্তর খুঁজে পেয়েছি। গতকাল রাতে হঠাৎ করে গোটা বিষয়টা মাথার মধ্যে যেন মন্ত্র বলে পরিষ্কার হয়ে গেল। কি সহজ, কি আশ্চর্য রকম সহজ ব্যাপারটা। পৃথিবীতে এমন অনেক শব্দ আছে যা আমরা শুনতে পাই না। সঙ্গীতের ক্ষেত্রেও চরম খাদের সুর আর চরম চড়া সুর আমাদের কানে স্পষ্টভাবে ধরা পড়ে না। সেদিন দেখলাম পাশাপাশি বেশ কয়েকটা গাছের মাথায় ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি বসে আছে। তাদের কলতানে মুখর হয়ে আছে চারপাশ। তারপর সহসা একসাথে একই মুহূর্তে সবাই উড়ে গেল। এটা কিভাবে সম্ভব? তারা সবাই একে অপরকে দেখতে পাচ্ছে না, ফলে তাদের দলনেতা চোখের ইশারায় সকলকে ওরা সংকেত দিতে পারে না। তাহলে নিশ্চয়ই কোনো একটা শব্দ ওরা করেছে, একটা সংকেতমূলক শব্দ, যেটা আমার কানে ধরা পড়েনি। শুধু এই একটা ক্ষেত্রে নয়, এমন ঘটনা আমি আগেও দেখেছি। দূর দূরান্তে থাকা পাখিরা কিভাবে যেন একে অপরের সাথে মনের ভাব বিনিময় করে। অনেক ক্ষেত্রে এমনও দেখেছি যে সেই সব পাখিরা হয়তো পাহাড়ের দু প্রান্তের সুদূর দুটো অংশে বসে আছে, তাও তাদের যোগাযোগ অটুট আছে। শব্দই সেই যোগাযোগের একমাত্র মাধ্যম হতে পারে। নাবিকরা বলেন তারা নাকি দেখেছেন বা শুনেছেন পৃথিবীর নানান প্রান্তের যোজন দূরের মহাসাগরে ভাসমান তিমির দল নাকি অনেক ক্ষেত্রে একেবারে একই সময় জলে ডুব দেয়, একসাথে অদৃশ্য হয়ে যায় জলরাশির অতলে। ওরাও নিশ্চয়ই কোনো শব্দের মাধ্যমেই পরস্পরকে সংকেত পাঠায়, যে শব্দ নাবিকদের কানে ধরা পড়ে না। কিন্তু একটা কথা তারা স্বীকার করেন যে একটা বিশেষ কম্পন বা তরঙ্গের মতো কিছু তারা অনুভব করেন জাহাজের তলদেশে। গির্জার অর্গানের একেবারে খাদের নোটটা বাজালে যেমন কিছু শোনা যায় না, কিন্তু একটা মন্দ্র কম্পন অনুভব করা যায়, ঠিক তেমন শব্দের ক্ষেত্রে যা প্রযোজ্য তা নিশ্চয়ই রঙের ক্ষেত্রেও প্রযোজ্য। বিজ্ঞানীরা বলেন সূর্যের 7 রঙের বাইরেও বেশ কিছু রং আছে যাদের তরঙ্গ দৈর্ঘ্য মানুষের চোখে ধরা পড়ে না। তারা এর নাম দিয়েছেন অ্যাক্টিনিক রেইজ। মানুষের কানের মতো চোখও একটা বিষম ত্রুটিপূর্ণ যন্ত্র। শুধুমাত্র বিশেষ কিছু তরঙ্গ দৈর্ঘ্যের রঙই সেখানে ধরা পড়ে, যেমন একটা নির্দিষ্ট মাত্রা শব্দ তরঙ্গগুলোই ধরা পড়ে আমাদের কানে।
অতএব পৃথিবীতে এমন অনেক রং আছে যা আমরা দেখতে পাই না। আর ঈশ্বর রক্ষা করুন, ওই বিশেষ জিনিসটা, দ্যাট ড্যাম থিং, সেটা ওই রকমই কোনো একটা রঙের। দ্য ড্যাম থিং ইজ অফ সাচ আ কালার। শেষ হলো আমাদের আজকের গল্প দ্য ড্যামড থিং। গল্প রচনায় অ্যাম্ব্রোস বিয়ার্স, গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক, করোনা এবং জিউরি মেম্বারের চরিত্রে আমি শীর্ষেন্দু, উইলিয়াম হার্কারের চরিত্রে সৌরভ এবং হিউ মর্গানের চরিত্রে দিব্যজ্যোতি। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।